সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা সিএসএস ক্লাসে মূলত যা শিখবো সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের আসল ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ডিজাইনের বেস যেটা হচ্ছে মূলত আপনার লেআউট সিস্টেম। সো আজকের ক্লাসে আমি আপনাদেরকে সিএসএস এর অনেকগুলো প্রপার্টিজ শিখাবো এবং প্রতিটির বিস্তারিত কাজ আপনাকে এইচটিএমএল কোডের মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করব। সো আজকের ক্লাসের মূল ফোকাস হচ্ছে আপনার ডিসপ্লে প্রপার্টিজ, ফ্ল্যাক্স বক্স, লেআউট কন্ট্রোল এবং বিভিন্ন প্রপার্টিসের ইন্টিগ্রেশন। সো ক্লাসটা শুরু করা যাক। সো এর আগের ক্লাসেও আপনারা ডিসপ্লে প্রপার্টিস সম্পর্কে একটা ধারণা পেয়েছিলেন। সো এটাকে আমরা আরেকটু বিস্তারিতভাবে আজকের ক্লাসে শিখবো। সেটা হচ্ছে যে ওয়েবসাইটে প্রতিটি এইচটিএমএল এলিমেন্টের একটা ডিফল্ট ডিসপ্লে বিহেভিয়ার থাকে। অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইটে যান, সেটা যে আপনার কাছে রেন্ডার হচ্ছে আপনার ব্রাউজারে, সেটার একটা বেসিক ডিসপ্লে বিহেভিয়ার আছে। কিছু এলিমেন্ট আপনার ব্লক আকারে হয়, কিছু এলিমেন্ট আপনার ইনলাইন হয়, কিছু আবার ইনলাইন ব্লক হতে পারে। কিন্তু ডেভেলপার চাইলে, অর্থাৎ আমরা যদি চাই, সেটাকে আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারি। সো এটাকে এভাবে বুঝি যে আমাদের প্রথম প্রপার্টিস আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিসপ্লে ব্লক। তো ব্লক এলিমেন্ট সবসময় নতুন লাইনে শুরু হয় উইথ পুরো প্যারেন্ট কন্টেনার নেবে। যেমন ধরুন উদাহরণস্বরূপ ডিভ, পি ট্যাগ, H1 ট্যাগগুলো, অর্থাৎ হেডলাইন ট্যাগগুলো, এগুলো হচ্ছে ডিফল্ট ব্লক এলিমেন্ট। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনাদের আমরা এখান থেকে সিম্পলি বডি সেকশনে সো এখানে মধ্যে আমরা একটা এক্সাম্পল এইচটিএমএল কোড নিয়েছি। এবার আমরা এখানের মধ্যে ডিসপ্লে ব্লক দেব, যেহেতু এটা আমাদের ডিসপ্লে ব্লক নিয়েই কাজ। তো আমরা এখানে ডিসপ্লে ব্লক দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারে অ্যাড করলাম ধরেন আপনার লাইট ব্লু। প্যাডিং মার্জিনগুলো আমরা দিয়ে দিই দরকার অনুসারে। সেটাকে যদি আমরা আমাদের ব্রাউজারে দেখি, কিছুটা এরকম দেখতে। So, এটা হচ্ছে যে আমাদের ডিসপ্লে ব্লক। এখানের মধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা স্প্যান ট্যাগের মধ্যেই মূলত ডিসপ্লে ব্লক করে দিয়েছি। তো স্প্যান যেটা, অর্থাৎ এই যে স্প্যান যেটা, সেটা ডিফল্ট ইনলাইন এলিমেন্ট। কিন্তু আমরা যখন এটাকে ব্লক করেছি তখন তখন এটি ডিফারেন্ট হয়ে গেছে। অর্থাৎ এটা ছিল যে ইনলাইন, আমরা এটাকে ব্লক করেছি। So, এভাবে আমরা চাইলে আমাদের ডিসপ্লের প্রপার্টিসগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমরা যদি ডিসপ্লে ইনলাইন নিয়ে কথা বলি, তো ইনলাইন এলিমেন্ট এক লাইনের মধ্যেই থাকে, যেখানে
ব্লক হচ্ছে, ব্লক যদি আমরা ব্যবহার করি সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন তৈরি হয়। অর্থাৎ একটা সেকশনে যদি আমরা ব্লক অ্যাপ্লাই করি তাহলে এখানে আরেকটি সেটা পরপর অর্থাৎ নিচের লাইনে চলে গেছে। যেখানে আমরা যদি এখানের মধ্যে এখন ইনলাইন ব্যবহার করতাম তাহলে সেটা এক লাইনে চলে যেত। উইথ হাইট আলাদা করে দেওয়া যায়। ইনলাইনের বৈশিষ্ট্য হচ্ছে এখানের মধ্যে আপনি উইথ এবং হাইটকে আলাদা করে দিতে পারবেন, এবং এ ইনলাইন প্রপার্টি যেটা, ডিসপ্লে প্রপার্টি যেটা, সেটা মূলত আপনার স্প্যান, এ ট্যাগ, বি ট্যাগ এগুলোর মধ্যে ব্যবহার করা হয়। সো এটার একটা এক্সাম্পল দিই। আমরা কোড এভাবে রাখি, আমরা এটাকে ব্লক এক্সাম্পল রাখলাম, তো আমরা চাইলে এভাবে করে দিতে পারি। আমরা এটাকে চেঞ্জ করে করে দিই আপনার, হ্যাঁ, ডিসপ্লে, হ্যাঁ, এভাবে বেশি সহজ হবে। আমরা আলাদা আলাদা কোড না করে এটার মধ্যে এইভাবেই করে দিই। আমরা জাস্ট এখন শুধু প্রপার্টিসগুলোকে চেঞ্জ করব। আমরা এটাকে ডিসপ্লে করে দিয়েছি। এখন আমরা আমাদের ডিসপ্লে, হ্যাঁ, এখন এটা এভাবেই কাজ করবে। সো এখানের মধ্যে আমরা লিখে দিতে পারি ব্লক এলিমেন্টের জায়গায় ইনলাইন, আই এম অলসো ইনলাইন। এখন আমরা ইনলাইনটা নিয়ে কথা বলি। তো আমরা এখানে সিম্পলি ডিসপ্লে প্রপার্টিটা আমরা ইনলাইন দিয়ে দিব। ওকে, তো বাকি সব কিছু সিমিলারই আছে, আমরা জাস্ট এটাকে ইনলাইন করে দিয়েছি। তো এখানের মধ্যে আমরা প্যাডিং আর মার্জিনটা রেখেছি। আপনারা চাইলে শুধু প্যাডিংটা রাখতে পারেন। এখানে চাইলে আমরা উইথ এবং হাইটও অ্যাড করতে পারি কন্টেনার্সের জন্য। যেমন ধরেন আমি যদি একটা বেসিক উইথ দিই, কত দিতে পারি, একটা বেসিক উইথ দিলাম। সো দেখেন এটা, আমরা এখানে উইথটাকে একটা কাজ করি, উইথটাকে অটো দিয়ে দিই। সরি, এখানে ডিসপ্লে হবে, হ্যাঁ ডিসপ্লে। সো এবার যদি আমরা যাই আমাদের এখানে, সো এখানে দেখেন আগে এটা নিচের দিকে ছিল, এখন এটা এক লাইনে আছে। তো এটাই হচ্ছে মূলত আপনার ইনলাইন সেকশনের বৈশিষ্ট্য। সো এখানের মধ্যে সাধারণত এটা ডিভ দিয়ে করা হয়, আমরা এখানে স্প্যান ব্যবহার করেছি, তো আপনারা চাইলে এখানে ডিভ দিতে পারেন। সো এখানে সাধারণত ডিভ স্প্যান ব্লক হয়, কিন্তু অর্থাৎ এখানের মধ্যে আমরা স্প্যান দিয়েছি, তো আমরা এটাকে ডিভ করে দিই, তাহলে আরও বুঝতে সহজ হবে। তো যখনই আপনারা ইনলাইন ব্যবহার করবেন তখন স্প্যানের জায়গায় আপনারা চাইলে ডিভ ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু এখানে পরিবর্তনটা দেখাচ্ছি যে মানে কিভাবে আমরা ব্লককে ইনলাইন করলাম ওইটা, তো ডিভ হচ্ছে যে মূলত আপনার ব্লক। অর্থাৎ এই যে ডিভটা থাকে এটা একটা সেকশন তৈরি করে, যেটা আমাদের এখানে ব্লক আকারে ব্লক সেকশন হয়। কিন্তু আমরা ডিসপ্লের মাধ্যমে এটাকে ইনলাইন করলাম, অর্থাৎ পূর্ববর্তী আমরা যেরকম স্প্যাম যেটা আপনার ইনলাইন সেটাকে ব্লকে কনভার্ট করলাম, সেমভাবে আমরা এবার ব্লককে ইনলাইনে কনভার্ট করলাম, যার কারণে পরবর্তী লাইনে থাকা সেকশনটা, এই দুটোটা সেকশন একে অপরের পাশাপাশি এসে গিয়েছে। সো এটাই হচ্ছে মূলত আপনার ইনলাইনের বৈশিষ্ট্য, যেটা আমরা এখানের মধ্যে করলাম। এর পরবর্তীতে আমরা ইনলাইন ব্লক, এর আগে আমরা ইনলাইন আলাদা এবং ব্লক আলাদা জেনেছি, তো এবার আমরা ইনলাইন ব্লক সম্পর্কে জানবো। তো ইনলাইন ব্লক এক লাইনেই থাকে, কিন্তু উইথ হাইট দেওয়া যায়। একে মিশ্র টাইপও বলা যেতে পারে, অর্থাৎ ইনলাইন এবং ব্লক দুটোটার মিক্সচারে এটা তৈরি। সো এটাকে আমরা ইনলাইন ব্লক বলতে পারি। এটা হচ্ছে আপনার ইনলাইন ব্লক। এগুলো একই লাইনে থাকে, কিন্তু এখানে আমরা আলাদা আলাদা করে উইথ হাইট এগুলো দিতে পারি। যেমন ধরেন আমরা সব কিছু সিমিলারই থাকবে, আমরা জাস্ট এখানের মধ্যে ইনলাইন ইনলাইন ব্লক দিয়ে দিব বাস। আর আমরা এবার এখানের মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব। আমরা এই প্যাডিং মার্জিনসগুলো, মার্জিন থাকুক, আমরা প্যাডিংটা বাদ করে দিই। সো আমরা এখানে উইথ হাইট অ্যাড করব, তো আমরা উইথ দিলাম 120, আমরা আপনার হাইট দিলাম আপনার কত 120, তো আমরা এখানে 50 দিই। সো আমরা মার্জিন 5ই রেখেছি।
আমরা এবার এখানের মধ্যে আমরা টেক্সট অ্যালাইন্ড একটা প্রপার্টি ব্যবহার করব যাতে আমাদের টেক্সটগুলো সেন্টারের দিকে থাকে। ওকে, সো এটা হয়ে গেল আমাদের একটা এক্সাম্পল। তো এখানের মধ্যে আমরা ডিভি ব্যবহার করেছি, কারণ ডিভ যেহেতু ব্লক, সেই ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারতেছি। তো এখানে আমরা বক্সগুলো একই লাইনে থাকছে। আবার আমি চাইলে উইথ হাইট সেট করতেও পারছি, এই কারণে এটা মূলত ইনলাইন ব্লক, অর্থাৎ দুটোটা প্রপার্টিসের ভ্যালুস বা কোয়ালিটিসগুলোকে নিয়ে মূলত আপনার এই প্রপার্টিটা সিএসএস এর, যেটা হচ্ছে মূলত আপনার ইনলাইন ব্লক। যেমন দেখেন এখানের মধ্যে দুটোটা একত্রেও আছে, আবার আমরা এখানে চাইলে নিজেদের মতো উইথ এবং হাইটসগুলোকে অ্যাড করতে পারছি, এগুলোকে ম্যানিপুলেট করে আমরা কন্টেনার্সগুলোকে স্টাইলিং করতে পারছি। সো এটাই হচ্ছে মূলত আপনার ইনলাইন ব্লকের প্রপার্টি। সেমভাবে আমরা আরও দুটো প্রপার্টি আছে, যেটা হচ্ছে আপনার নান বা হাইডেন। আমরা যদি নান দিই তাহলে এলিমেন্টটা হাইড হয়ে যায়, সে জায়গায় আমরা যদি হিডেন দিই তো এলিমেন্টটা এক্সিস্ট করে বাট সেটা হাইড হয়ে যায়। যেমন ধরেন আমরা যদি এখানের মধ্যে নান দিই, সেভ করি, এলিমেন্টটা হাইড হয়ে যাবে। হাইড না মানে এলিমেন্টটা এখানে ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো এলিমেন্ট শো করবে না। কিন্তু যদি আমরা এখানে হিডেন দিই, যেমন ধরেন হিডেন যেগুলো শো করছে, সরি এটা হিডেন হবে, এটা নান হবে। যেমন আরেকটি অপশন আছে আপনার ভিজিবিলিটি। আমরা এখানে নান যখন দিই এটা পুরা দমে অফ হয়ে যায়। সেই জায়গায় যদি আমরা এখানে ভিজিবিলিটি ব্যবহার করতাম এবং ভিজিবিলিটি আমরা হিডেন দিতাম, তাহলে কি হতো? তাহলে আমরা একটু দেখি। আমরা যদি ভিজিবিলিটি হিডেন দিতাম তাহলে আমাদের একটা প্রবলেম হতো। যেমন আমরা এখানে নানটাকে সরিয়ে দিই, হ্যাঁ, এটা এভাবে রাখি, তাহলে ডিসপ্লে যদি নান হতো তাহলে এখানে এলিমেন্টগুলো ডিসেবল হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা ভিজিবিলিটি হিডেন দিয়েছি, আমাদের এলিমেন্টগুলো এখানে এক্সিস্ট করে বাট সেগুলো ইনভিজিবল হয়ে গেছে, অর্থাৎ লুকিয়ে আছে। তো ভিজিবিলিটি হিডেনটা দিলে কি হয়, আমাদের জায়গা নেয়। কিন্তু যদি আমরা নান দিই, ভিজিবিলিটি হিডেনের জায়গায় আমরা নান দিই, তাহলে ওখানে কোনো প্রকার এক্সট্রা জায়গা নেবে না, সেই পুরো এরিয়াটা ডিসেবল হয়ে যাবে, সেখানে জায়গায় অন্যান্য জিনিসগুলো জায়গা নেবে। তো এটাই হচ্ছে মূলত ডিসপ্লে নানের বৈশিষ্ট্য। তো এখানের মধ্যে আমরা ডিসপ্লে নাম দিয়েছি, তাই প্রথমের প্যারাগ্রাফ বা ট্যাগসগুলো এমনকি জায়গাও ওগুলি হিডেন তো হয়ে গেছে, এমনকি কোনো কোনো এক্সটার্নাল জায়গা হোল্ড করে রাখেনি। সো ডিসপ্লে নামটা দিলে আমরা এভাবে যে কোনো প্রপার্টিসগুলোকে বা যে কোনো এরিয়া বা সেকশনসগুলোকে আমরা ডিসেবল করতে পারি বা হাইড করে দিতে পারি, এবং পরবর্তীতে চাইলে সেগুলোকে আমরা আবার ভিজিবল করতে পারি। সো আশা করি এইগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আগের ক্লাসে অনেকে মেসেজ দিয়েছিল আমাদেরকে কয়েকজনে, যে মানে তাদের কিছু কোয়েশ্চেন্স আছে তারা বুঝতে পারেনি। সো আমরা এটাকে আরেকটু ডিটেলভাবে আজকের ক্লাসে বুঝিয়ে দিলাম। সো আমরা আমাদের সেকেন্ড পার্টে যাবো গিয়ে, যেটা হচ্ছে আপনার মূলত পজিশনাল প্রপার্টি। পজিশনাল প্রপার্টি হচ্ছে যে কিভাবে আমাদের কন্টেনার্সগুলো আমরা বিভিন্ন জায়গায় সেট করি। পজিশনাল প্রপার্টি কিভাবে বুঝি, যে মানে সিএসএস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অনেক সময় কিছু কনফিউজিং প্রপার্টিস থাকে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার পজিশনাল প্রপার্টি। ওয়েব ডিজাইনের মধ্যে এলিমেন্ট বা ডিভ কোথায় বসবে, কিভাবে মুভ করবে, স্ক্রোল করলে থাকবে নাকি থাকবে না, সব কিছুই মূলত আপনার এই পজিশনাল প্রপার্টি দিয়ে ডিফাইন করা হয়। তো প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার পজিশনাল স্ট্যাটিক। এটার একটা বেসিক এক্সাম্পল আপনাদেরকে দিই। আমরা এগুলো, হ্যাঁ আমরা এখানে এটাকে করে দিই বক্স। একটা কোডের মধ্যে আপনাদের আমরা জাস্ট চেঞ্জ করে করে বুঝাচ্ছি যাতে আমাদের জন্য সহজ হয়। তো আমরা এগুলো দিয়ে দিলাম, হ্যাঁ এটাকে চেঞ্জ করে আমি করে দিই বক্স এলিমেন্ট 1, বক্স এলিমেন্ট 2। সেটা এগুলো আমাদের বক্স, আমরা এখানে ডিসপ্লের জায়গায় বক্স দিয়ে দিই এটা। ওকে,
সো এবার আমরা যা করব সেটা হচ্ছে আপনার এই পার্টসগুলো আমাদের দরকার নেই, আমরা এগুলোকে ইয়া করে দিই। সো স্ট্যাটিক স্ট্যাটিক বক্স, তো স্ট্যাটিক বক্স নিয়ে একটা বেসিক ইয়া দিই যে স্ট্যাটিক বক্স মানে হলো এলিমেন্ট ব্রাউজারের ডিফল্ট ফ্লো অনুযায়ী বসবে। তো যদি আপনার পজিশন স্ট্যাটিক থাকে, অর্থাৎ পজিশন হচ্ছে আপনার প্রপার্টি, স্ট্যাটিক হচ্ছে আপনার ভ্যালু, তো আপনার ভ্যালু যদি স্ট্যাটিক থাকে তাহলে আপনার এলিমেন্ট ব্রাউজারে সর্বদা ডিফল্ট ফ্লো অনুযায়ী বসবে। অর্থাৎ যদি ধরেন আপনার ডিফল্ট ব্রাউজারের মধ্যে সব পজিশনগুলো আপনার সেন্টারে আছে বা রাইট লেফটে আছে, তাহলে আপনার এই পেজের ওয়েব পেজের এলিমেন্টসগুলো সেই নিয়ম অনুসারেই চলাফেরা করবে। তো তখন আমরা যদি কারো ব্রাউজারের মধ্যে ডিফল্ট ধরেন রাইটে আছে, তাহলে সব কিছু রাইট এলিমেন্টসগুলো রাইট দিকে চালনা করবে, যদি রাইটের জায়গায় লেফটে থাকে তাহলে লেফট দিকে থাকবে। তো এটা হলো আপনার মূলত ডিফল্ট ভ্যালু। অর্থাৎ যদি আমরা কোনো এলিমেন্টের জন্য পজিশন সেট না করি তাহলে সেটি স্ট্যাটিক হিসেবে কাজ করে। স্ট্যাটিক এলিমেন্টকে আপনি টপ লেফট রাইট বটম দিয়ে সরাতে পারবে না, যেগুলো আমরা আমাদের আগের প্রজেক্টসগুলোতে করতাম। তো সেই জায়গায় আমাদেরকে সেই স্ট্যাটিক ভ্যালুটা মূলত চেঞ্জ করতে হবে। যেমন ধরেন আমরা ধরেন একটা স্ট্যাটিক ভ্যালু তৈরি করি, আরও সহজ হবে বুঝতে। আমরা এখানে জাস্ট উইথ হাইট এগুলো অ্যাড করে নিই, সিমিলার রাখি, আমরা 150ই দিই, তাহলে এটা আমাদের একটা চতুর্ভুজ আকৃতির বক্স তৈরি হচ্ছে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আমরা এবার ব্যাকগ্রাউন্ড কালার সেম লাইট ব্লু নিই, তাহলে ফুটে উঠে। আমরা বর্ডারও নিই, আর একটু ডিজাইন করার জন্য আমরা বর্ডার ধরেন 2 পিক্সেল এবং সলিড কি দিব নেভি কালার নিই। রেড নিলে না, রেড নিলে সুন্দর লাগবে না, ব্লু আর রেড অতটা ম্যাচ হবে না। আমরা মার্জিন নিলাম আপনার 10 পিক্সেল। এবার মেইন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের পজিশন। তো আমরা পজিশনাল আমরা স্ট্যাটিক দিলাম। এবার দেখেন স্ট্যাটিক হওয়ার কারণে আমাদের এটা রাইট বা লেফটের দিকে এসে গেছে, রাইটের দিকে, হ্যাঁ রাইটের দিকে এসে গেছে। তো এখানে মূলত দুটো বক্স আছে, যেহেতু স্ট্যাটিক তাই ব্রাউজারের সাধারণ ফ্লো অনুযায়ী একটা নিচে চলে আসছে। যেহেতু আমার ব্রাউজারের এই ডিফল্ট অপশানই হচ্ছে যে এলিমেন্টসগুলো মানে নিচের দিকে এসে যাবে, সেই কারণে মূলত একটা বক্স আরেকটা নিচে এসে গেছে। এখন যদি কোনো ব্রাউজারে ওই ডিফল্ট এরকম থাকে যে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের পাশে থাকবে, তাহলে সেটা সেরকমভাবেই শো করবে। তো এখানের মধ্যে যদি আমরা টপ লেফট রাইট বটম দিও সেটা কাজ করবে না, ব্রাউজার সেটাকে নিজের মতোই কন্ট্রোল করছে। সাধারণত হেডিং প্যারাগ্রাফ বা নর্মাল ডিভের ক্ষেত্রে আমরা এই বিহেভিয়ারটা সেট করি। তো এটাকে মূলত আমরা খুব কমই চেঞ্জ করি, যদি আমরা কোনো সেকশনের মধ্যে এরকম ডিফল্ট স্ট্যাটিকটা দিই আমরা সেটাকে খুব কমই চেঞ্জ করি। তো এই ডিফল্ট স্ট্যাটিকটা মূলত আমরা কিছু ছোটোখাটো প্রজেক্টসের ক্ষেত্রে করি, বা ধরেন বড় প্রজেক্টের কিছু ছোটোখাটো সেকশনের ক্ষেত্রে আমরা এই বিহেভিয়ারটা সেট করে দিই। অর্থাৎ যখন আমরা ডিফাইন করতে পারি না যে বিভিন্ন ব্রাউজারের জন্য আলাদা আলাদা কোড না করে আমরা সকল ব্রাউজারের জন্য এটা ডিফল্ট সেট করে দিই যে ব্রাউজারের ফ্লো অনুসারে এটা নিজেকে সাজিয়ে নেবে বা নিজেকে রেসপন্সিভ করবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিফল্ট রাখি। এখন এই জায়গায় যদি আমরা এটাকে রিলেটিভ রাখি, রিলেটিভ মানে হলো আপনার, অর্থাৎ আমরা এখানে স্ট্যাটিক দিয়েছি তো আমরা এখানের মধ্যে রিলেটিভ দিই। তো রিলেটিভ মানে হলো এলিমেন্ট তার নিজস্ব অবস্থান থেকে রিলেটিভ হয়ে মুভ করবে। আমরা চাইলে টপ লেফট রাইট বটম ব্যবহার করে সেটিকে কারেন্ট পজিশন থেকে সরাতে পারি, তবে জায়গাটা আসলে ধরে রাখে, মানে লেআউট ব্রেকস হয় না যদি আমরা রিলেটিভ ব্যবহার করি। সো এর আগেরটাতে আমরা টপ লেফট ব্যবহার করিনি, তো এখানের মধ্যে এবার আমরা টপ লেফট ব্যবহার করবো। আমরা ধরেন টপ দিলাম 20 পিক্সেল, সেমভাবে আমরা লেফট দিলাম আপনার 40 পিক্সেল, অর্থাৎ উপরের দিক থেকে 20 পিক্সেল সরবে এবং লেফটের দিক থেকে 40 পিক্সেল এটা সরে আসবে। ওকে, সো এতটুকু তো বোঝা গিয়েছে আপনাদের হয়তো। আমরা এখানে আর কি অ্যাড করতে পারি না, এতটুকুই থাকুক। আমরা যদি এবার যাই, দেখেন একটু করে সরে এসেছে। এটাই হচ্ছে মূলত আপনার কি বলা হয়
রিলেটিভের বৈশিষ্ট্য এলিমেন্টের, যেখানে এটা নিজ অবস্থান থেকে সরে আসতে পারবে এবং চাইলে আমরা এটাকে সরাতে পারবো নিজ অবস্থান থেকে। তো এটাই হচ্ছে মূলত আপনার রিলেটিভ। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য যে আপনার লেআউট যেটা, সেটা কোনোদিনই ব্রেক হবে না, লেআউট সর্বদা ঠিক থাকবে। সো রিলেটিভ এলিমেন্টটা মুভ করে নিজের নিজের জায়গা থেকে। আমরা যদি রিলেটিভ এলিমেন্টটাকে ব্যবহার প্রপার্টিটাকে ভ্যালুটাকে ব্যবহার করি, সো ধরেন বক্সটি আগে যেখানে ছিল সেখান থেকে আমরা 20 পিক্সেল নিচে এবং 20 পিক্সেল ডানে এটাকে সরিয়ে এনেছি। কিন্তু মজার বিষয় হলো সেই জায়গাটা এখনো রিজার্ভ হয়ে আছে। অর্থাৎ এর মানে আমাদের যে পেজটা আছে, আমাদের যে ওয়েব পেজটা আছে, সেটার যে একটা সুন্দর ফ্লো আছে বা যে লেআউট আছে, সেটা কিন্তু ভাঙে না। রিলেটিভ পজিশনিং আসলে অনেক সময় অ্যাবসুলেট বা অন্য এলিমেন্ট কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এটা একটু আপনাদের ধারণাটা আশা করি বুঝতে পেরেছেন। যে মানে রিলেটিভ এলিমেন্ট সবসময় প্যারেন্ট হিসেবে কাজ করতে পারে অ্যাবসুলেট এলিমেন্টসগুলোর জন্য। তো অ্যাবসুলেট এলিমেন্ট মূলত আপনার এটা, এই যে আমাদের এই বক্স, এগুলো হচ্ছে আমাদের অ্যাবসুলেট এলিমেন্ট। যেখানে আমরা রিলেটিভ এলিমেন্টটাকে, অর্থাৎ যেটাকে আমরা প্যারেন্ট এলিমেন্ট বলতে পারি, সেটা ব্যবহার করে আমরা এই এলিমেন্ট দুটাকে মানে একটু সরিয়েছি বা একটু ডান বাম করেছি। সো এটা ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের পজিশন অ্যাবসুলেট। অর্থাৎ এখানে আমরা রিলেটিভ ব্যবহার করেছি, তো আমরা যদি এখানের মধ্যে অ্যাবসুলেট ব্যবহার করি, তো তাহলে কি হয়? তো অ্যাবসুলেট মানে হলো এলিমেন্টকে নর্মাল ফ্লো থেকে আলাদা করে দেওয়া। এর আগে কিন্তু আমরা কোনোভাবে ফ্লো থেকে এটাকে আলাদা করিনি, বাট এবার আমরা ফ্লো থেকে এটাকে আলাদা করব। একে মুভ করালে প্যারেন্ট কন্টেনারের মধ্যে ফ্রিভাবে বসানো যায়, কিন্তু অ্যাবসুলেট প্যারেন্ট কন্টেনার রিলেটিভ ফিক্সড না হলে পুরো বডিকেই বেস ধরে নেবে। অর্থাৎ যদি আপনি এখানে কোনো কিছু সেট না করে দেন, তাহলে আপনি আপনার এলিমেন্টটা, আপনার পুরো ওয়েব পেজটাকে নিজের এরিয়া হিসেবে ধরে নেবে এবং সেখানে ফ্রিলি মুভ করতে পারবে। তো এটাকে আমরা এখান থেকে আমরা টপ বট লেফটগুলো বাদ করে দিই, যেহেতু এখানে টপ লেফটের কোনো কাজ নেই। সো আমরা বাকি সব কিছু সিমিলারই রেখেছি। এখানের ক্ষেত্রে আমরা একটু কোডে চেঞ্জ করব, সেটা হচ্ছে আপনার ডিভ। অর্থাৎ এর আগের কোডগুলোর আমাদের অপশনস, বাট এবার আমরা একটা জিনিস চেঞ্জ করলাম, সেটা হচ্ছে আপনার ডিভ। আমরা এখানে ডিভের ভিতরেই আরেকটা ডিভ নেব, যেহেতু এটা মূলত একটা সেকশনকে অ্যাবসুলেট সেকশন ইয়ে করছে। এবার আমরা এখানে লিখলাম আপনার অ্যাপলেট বক্স। এবার আপনাদের একটা ম্যাজিক দেখেন, তো আমরা এখানের মধ্যে কিছু ক্লাস ডিফাইন করে দিই যাতে আমাদের স্টাইলিংয়ে সহজ হয়। তো আমরা এখানে ক্লাস দিলাম বক্স, এবং এটারও একটা ক্লাস দিয়ে দিই, তাহলে এটাকে আমরা একটা স্টাইলিং দিতে পারছি। আমরা ক্লাস দিলাম, কি দিতে পারি, কন্টেনার দিই, কন্টেন্ট কন না সরি, বানান ভুল হয়েছে আমার। হ্যাঁ, কন্টেইনার, ওকে, হ্যাঁ কন্টেইনার। তো আমরা এখানের মধ্যে বক্সের যাবতীয় জিনিসটা করলাম, উইথ দিলাম, হাইট দিলাম, বক্সের কালার দিলাম, তারপর পজিশন দিলাম, অ্যাবসলিউট দিলাম। তো এখানে হ্যাঁ, এখানের মধ্যে আমরা টপ দিয়ে দিই, টপ সরি টপ। আমরা আপনার টপ দিই 50 পিক্সেল, আমরা উপরের দিক থেকে এটাকে 50 পিক্সেল সরিয়ে আনি, এবং একটু লেফট দিই যাতে ডান দিকে এটা কত সরাতে পারি, 50, হ্যাঁ 70 পিক্সেল ডান দিকে আমরা সরিয়ে নিলাম। ওকে, এরপর আমরা এখানের মধ্যে আর কি অ্যাড করেছি, কন্টেইনার। তো আমরা এখানে কন্টেইনারটাকে একটু স্টাইলিং করে দিই, আমরা ডট কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার নিলাম। এবার আমরা আমাদের কন্টেইনারটাকে একটু স্টাইলিং করি। তো আমরা কন্টেইনারকে স্টাইলিং করার জন্য উইথ দিই আপনার 400 পিক্সেল, না একটু কমিয়ে দিই, এটা বেশি হয়ে যাচ্ছে, 300 দিই। আমরা হাইট দিলাম 300 দিই, সমান রাখি। বর্ডার ব্ল্যাক দিই, বর্ডার 2 পিক্সেল ব্ল্যাক। সলিড দিই, সলিড ব্ল্যাক দিই, হ্যাঁ সলিড। এবং আমরা একটা মজার জিনিস করব, যে এখানে আমরা যেহেতু অ্যাবসলিউট দিয়েছি, আমরা এটাকে রিলেটিভ করে দিই। আমরা এখানের মধ্যে আমরা আমাদের কন্টেনারের পজিশন রিলেটিভ দিই।
সো এটা একটা মজার জিনিস হলো যে আমরা একই সাথে দুটো ব্যবহার করলাম আমাদের একটা প্রজেক্টে। এখন দেখেন কিছুটা এইভাবে হয়ে গেছে ব্লকটা, দেখতে এটা অতটা সুন্দর লাগছে না ঠিকই। আমরা এখানে চেঞ্জেস করি। আমরা আমাদের বক্স, আচ্ছা এখানে একটা ভুল হয়েছিল, যেটা আপনার এখানে বক্স এক্সাম্পল, কিন্তু আমরা তো এখানে বক্স লিখেছি, তো আমরা এখান থেকে এক্সাম্পলটা সরিয়ে দিই। এখন আশা করি আমার কোড ঠিক আছে। এই দেখেন, এই যে আমাদের এখানে একটা কন্টেনারের ভিতরে আমাদের এই যে অ্যাবসলিউট বক্স, যেটা আমরা উপরের দিক থেকে 50 পিক্সেল সরিয়েছি এবং লেফটের দিকে 70 পিক্সেল রেখেছি। তো এখানে কন্টেনারের মধ্যে একটা বক্স আছে, কন্টেনারে আমরা পজিশন রিলেটিভ দিয়েছি, তাই অ্যাবসলিউট বক্স কন্টেনারের মধ্যেই কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ একটা কন্টেনারের বাইরে আর যেতে পারবে না। অ্যাবসলিউট মানে হলো ফ্রিলি ফ্লোটিং ইনসাইড প্যারেন্ট ইফ পজিশনড রিলেটিভ। অনেক সময় টুলটি পপ আপ ড্রপ ডাউন মেনু অ্যাবসলিউট ব্যবহার করে বানানো হয়। তো এটা একটু মনে রাখবেন যে অনেক সময় আমরা অ্যাবসলিউট বক্স যেটা, এই অ্যাবসলিউট যেটা, সেটা দিয়ে মূলত ড্রপ ডাউন মেনু, পপ আপ, টুল টিপ এগুলোকে ব্যবহার করি, কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা কন্টেনারের মধ্যে রিলেটিভ ভ্যালু যেটা সেটাকে অ্যাসাইন করি। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞেস করতে পারেন, যেরকম এর আগের প্রশ্ন যাদের ছিল তাদেরকে আমরা পরবর্তী ক্লাসটার মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি। তো আজ সেমভাবে যখন এর আগের ক্লাসটাতে যখন কারো প্রশ্ন ছিল সেগুলো আমরা এই ক্লাসে এক্সপ্লেন করলাম। তো এখানেও যদি কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসটাতে সেটাকে এক্সপ্লেন করার। এতটুকু তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের পজিশন ফিক্সড। ফিক্সড মানে হলো এলিমেন্ট সবসময় ভিউ পয়েন্টের সাথে অ্যাটাচ থাকবে, স্ক্রোল করলেও সেটা আলাদা জায়গায় যাবে না, অর্থাৎ টোটালি নড়বে না। সো এটাকে আমরা এভাবে বুঝতে পারি। আমরা এখান থেকে এই পার্টটুকু বাদ করে দিই, এগুলো আমাদের আর লাগছে না, সরি। আমরা এখানে বক্স এলিমেন্ট আরেকটা নিয়ে একটু জায়গা করে নিলাম। সো আমাদের কি করতে হচ্ছে, হ্যাঁ এখান থেকে আমরা হ্যাঁ এই জিনিসটাকে একটু এডিট করে নিই। আমরা এখানের মধ্যে এবার ডিভ সেকশন নিই, সরি। এবং ডিভের একটা ক্লাস দিয়ে আপনার কি দিই, হ্যাঁ ফিক্সড নাম অনুসারে দিই, সহজভাবে মনে রাখতে। ফিক্সড বক্স দিই, ফিক্সড বক্স। এবং এখানে একটা টেক্সট কি দিতে পারি, হ্যাঁ ফিক্সড বক্স দিয়ে আবার এখানে আপনার একটা টেক্সট দিলাম আমি। সো এবার আমরা আরেকটা ডিভ নিই, এখানের মধ্যে এবার একটা ইনলাইন সিএসএস ব্যবহার করি। ইনলাইন সিএসএস কি দিতে পারি, হ্যাঁ আমরা এখানে স্টাইল নিই, স্টাইলের মধ্যে আমরা একটা হাইট অ্যাড করি। আমরা আপনার হাইট দিই ধরেন 1500, একটা ডিফল্ট স্ক্রিনের একটা হাইট দিয়ে দিলাম 1500 পিক্সেল। ওকে, একটা 1500 পিক্সেল হাইট দিলাম। এরপর আমাদের মেইন কাজ যেটা সেটা হচ্ছে আমাদের স্টাইলিং। তো আমরা আমাদের স্টাইলিংটাকে ঠিক করি, এখানে ফিক্সড FIXED, হ্যাঁ ফিক্সড বক্স। এবার আমরা উইড নিই, আমরা উইড নিলাম 120 পিক্সেল, হাইটও সেমই নিই 120 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কি নিতে পারি, রেড নিই।
এর আগেগুলোতে রেড ইউজ করিনি, তো এটার মধ্যে আমরা রেড নিলাম। সো এবার আমরা একটা কালার অ্যাড করি টেক্সটের জন্য, সেটা হচ্ছে আপনার হোয়াইট। টেক্সট হোয়াইট থাকুক, ব্ল্যাক না দিই। আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট যেটা, সেটাকে সেন্টারের দিকে একটু নিয়ে আসি। এরপর পজিশন যেটা মেন, সেটা আমরা ফিক্সড করে দিই। পজিশন ফিক্সড দিলাম। আমরা বটম থেকে একটু 20 পিক্সেল উপরে সরিয়ে আনি, 2 পিক্সেল দিলাম, 20 পিক্সেল উপরে নিয়ে আসলাম বটম থেকে। এবং রাইট যেটা আপনার, সেখান থেকে আমার 20 পিক্সেল একটু সরিয়ে আনলাম, আমি এটাকে সেভ করলাম। এবার আমরা যাই, রিফ্রেশ দিই, দেখেন কোনার দিকে এসে গেছে। আগে এখানে ছিল, আগে এখানে একটা স্ক্রোল বারও আছে, ঠিক আছে। আমরা স্ক্রোল করলেও এটা সরবে না, আমার এটা এখানে ফিক্সডই থাকবে, এটা চাইলেও সরানো যাবে না। সো এখানে একটা লাল বক্স সবসময় পেজের নিচের ডান পাশে থাকবে। আপনি যতই স্ক্রোল করুন না কেন, সেটাকে নড়বে না বা নাড়াতে পারবেন না। ফিক্সড অনেক কাজে লাগে, যেমন ধরেন চ্যাট বক্স, তারপর ধরেন স্টিকি ন্যাভিগেশন বার, ফ্লোটিং অ্যাড ইত্যাদি। তো এটাকে আমি এইভাবে বুঝাই, যেমন ধরেন আমার সাইট যেটা, আমি যদি আমার সাইটে যাই, সেখানে আমাদের একটা জিনিস খেয়াল করবেন আপনি, এটা লোড হোক। নেট প্রচুর স্লো হয়ে গেছে আমার এখানে। এই যেমন দেখেন, আমি স্ক্রোল করলেও এটা সরতেছে না। এটাই হচ্ছে আপনার মূলত ফিক্সড প্রপার্টির ইয়ে। তো এখানে আপনি স্টিকি নোট বার দিতে পারেন, বা বিভিন্ন ধরনের মেসেজ, বা একটা চ্যাট, বা ফ্লোটিং অ্যাড। যেমন আপনি এখানের মধ্যে লেখা যায় একটা অ্যাড হতে পারে, যেটা এখানে শো করছে। এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা যদি এখানে আরেকটু সিএসএস অ্যাপ্লাই করি, এখানে একটা ক্রস সেকশন বানিয়ে দিই, যে ক্রস দিলে এটা হাইড হয়ে যাবে, সেগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারছি। যেমন বিভিন্ন ওয়েবসাইটে আপনারা হয়তো দেখেছেন যে এরকম কিছু অপশনস থাকে, যে ওয়েবসাইট লোড হওয়া মাত্র এখানে বিভিন্ন কোণার দিকে কিছু অ্যাডস শো করে, যেগুলোকে ছোট্ট ছোট্টগুলোকে ক্রস মারা যায়। তো সেটাই হচ্ছে আপনার মূলত এই ফিক্সডের একটা বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে আপনার ফিক্সড স্টিকি। তো স্টিকি মানে হলো এলিমেন্ট রিলেটিভ এবং ফিক্সডের মিক্সড। অর্থাৎ এর আগে আমরা ফিক্সড ব্যবহার করেছি, কিন্তু এবার আমরা দুটো প্রপার্টি বা দুটো ভ্যালুকে মিক্স আপ করবো, যেটা হচ্ছে আমাদের স্টিকি। এটা রিলেটিভের মতো বিহেভ করবে যতক্ষণ না আমরা স্ক্রোল করি, আর একবার নির্দিষ্ট পজিশনে পৌঁছে গেলে ফিক্সডের মতো বিহেভ করবে। অর্থাৎ একই সময় এটা দুই ধরনের বিহেভ করে। প্রথমে এটা রিলেটিভের মতো বিহেভ করে, কিন্তু যখন আমরা স্ক্রোল করে একটা নির্দিষ্ট পজিশনে যাই, তখন সেটা ফিক্সডের মতো বিহেভ করবে। সো এটা আমরা আমাদের এখানেই করি। যেমন আমরা এখানে 1500 দিয়েছি, এটাকে আমরা একটু ছোট্ট করে দিই 1200, বাকি সব কিছু সেম থাকলো। আমরা এখানে জাস্ট লিখে দিলাম যে স্টিকি, সরি স্টিকি মানে, ঠিক আছে, হ্যাঁ না স্টিকি মানে ভুল হয়েছে, মানে কে হবে, স্টিকি, ওকে, হ্যাঁ স্টিকি এখন ঠিক আছে। বাকি সব কিছু আমাদের সেম থাকবে। আমরা এখানে জাস্ট এই বানানটা কপি করি, ফিক্সড বক্সের জায়গায় আমরা লিখে দিই স্টিকি, ওকে। সো এখানেও সেম করি, আমরা স্টাইলিংটাকে একটু ডিফারেন্ট করি, হ্যাঁ স্টিকি। জান আমার এটা হয়ে গেল। এরপর আমরা এখানের মধ্যে প্রথমত যা যা অ্যাড করতে হচ্ছে, আমরা এটাকে টপ থেকে 0 দিই, এখন ফিক্সড করে নিই, পরে দরকার অনুসারে করব। বাকি এখানে যা লাগছে আমরা সবগুলোকে ডিফল্টই রাখি। এটা 120 120, আমরা এই উইথ হাইট বাদ করে দিই, লাগছে না যেহেতু আছে। বাকি আর কি অ্যাড করা যায়, হ্যাঁ আমাদের এখানে ফিক্সড ছিল, আমরা এটাকে স্টিকি করে দিই। এখন থেকে আমরা স্ক্রোল করি, দেখছেন উপরের দিকে থাকা অবস্থায় এটা রিলেটিভ,
কিন্তু যখন আমি স্ক্রোল করি এটা আপনার ফিক্সড হয়ে যায়। সো এই যে জিনিসটা এটা মূলত কিসে ব্যবহার করে জানেন? এটা মূলত আপনার হেডার অর্থাৎ মেনু সেকশনে ব্যবহার করে। অর্থাৎ যখনই আপনি স্ক্রোল করবেন এটা ফিক্সড হয়ে যাবে, যেটাকে মূলত আমরা স্টিকি বার বলি বা স্টিকি হেড বার বলি। যে আমরা আবার রেলিভেন্ট হবে এটা এইভাবে আসবে। তো এটার একটা এক্সাম্পল আমরা দিতে পারি। দাঁড়ান একটা ওয়েবসাইটে যাই। যেমন ধরেন এই যেমন দেখছেন এটা হচ্ছে আমাদের রিলেটিভ আর এটা হচ্ছে আমাদের স্টিকি বা যেটাকে বলতে পারেন আপনার ফিক্সড। অর্থাৎ এভাবে এসে যাচ্ছে। তো এগুলো মূলত আমরা হেডবারের ক্ষেত্রে বা হেডারের ক্ষেত্রে ব্যবহার করি। তো আপনারা চাইলে এভাবে করতে পারতেছেন। সো আশা করি এতটুকু বুঝেছেন। তো এখানের মধ্যে একটি স্টিকি এলিমেন্ট আছে। আরেকটু সহজভাবে বলে যে এখানের মধ্যে একটা স্টিকি এলিমেন্ট আছে, এটা উপরেরটা স্টিকি বক্স। প্রথমে নর্মাল ফ্লোয়ে থাকবে, কিন্তু আপনি যখন স্ক্রোল করবেন তখন এটি টপে আটকে যাবে বা ফিক্সড হয়ে যাবে। তো স্টিকি নেভিগেশন বার বা নেভার বা টেবিল হেডার বানানোর জন্য এটি ব্যবহার করা হয়। যেমন একটু আগে আপনারা দেখালাম একটা হেডার অপশন। সো স্টিকি এলিমেন্ট প্যারেন্ট কন্টেনারের বাউন্ডারির বাইরে যাবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট বাউন্ডারিতে থাকবে। মানে যদি প্যারেন্ট কন্টেনার শেষ হয়ে যায় স্টিকি শেষ হয়ে যাবে, অর্থাৎ স্টিকির কাজ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেনার, আমার স্টিকি এখানেই সমাপ্ত। এর বেশি এটা বাড়বেও না, ইয়াও হবে না, ডাউনও হবে না, একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আবদ্ধ। তো আমরা আজকের মধ্যে কি জানতে পারলাম, যে আমরা জানলাম যে স্ট্যাটিক মানে হচ্ছে ডিফল্ট ফ্লো, রিলেটিভ মানে নিজের জায়গা থেকে মুভ করানো, অ্যাবসুলেট মানে প্যারেন্ট কন্টেনারের ভিতর ফ্রিলি মুভ, ফিক্সড মানে ভিউ পয়েন্টের মধ্যে ফিক্সড হয়ে যাবে, স্টিকি মানে স্ক্রোল করলে ফিক্সডের মতো বিহেভ করবে, নইলে বাকি সময়টা সেটা রিলেটিভের মতো বিহেভ করবে। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, এবং কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের চেষ্টা করব আনসার দেওয়ার। সো এতটুকু তো অবধি জানা গেল। তো এর পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আপনার ফ্ল্যাক্স বক্স। যেমন এর আগের ক্লাসগুলোতে আমরা ফ্ল্যাক্স বক্সের অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম, স্টিল অনেকের থেকে কনফিউশন ছিল। সো সেটা চেষ্টা করব এইটার মধ্যে আমি এক্সপ্লেন করার। ওকে, সো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মূলত আপনার সিএসএস ফ্ল্যাক্স বক্স। তো ওয়েব ডিজাইনে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে আপনার মূলত লেআউট, যে আমরা লেআউট তৈরি করি সিএসএস ব্যবহার করে সেটা। তো আগে লেআউট বানাতে মূলত ফ্লোর টেবিল অর্থাৎ ইনলাইন ব্লক ব্যবহার করতে হতো, কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান মডার্ন সিএসএস এ আমরা ফ্ল্যাক্স বক্স ব্যবহার করি, যেটা দিয়ে সহজে আমরা রেসপন্সিভ এবং খুবই সুন্দর মডিফাইড বা ডাইনামিক লেআউটসগুলোকে তৈরি করতে পারি। ফ্ল্যাক্স বক্সের মাধ্যমে আমরা চাইলে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট স্পেসিং এবং রেসপন্সিভ ডিজাইনগুলো করতে পারি, যেগুলোকে বিভিন্ন মাত্রায় প্রপার্টিজ ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ ব্যবহার করে স্টাইলিং করা যায়। যেমন ধরেন আমি এভাবে করি, আমরা এখান থেকে স্টাইলিংসগুলো আর লাগছে না, আমরা আমাদের স্টাইলিংস সরিয়ে দিই। হ্যাঁ, আমাদের স্টাইলিং সরিয়ে দিলাম। সো কি করা যায়, হ্যাঁ এখান থেকে আমরা ডিফগুলো লাগছে না, আমরা আরেকটু সুন্দর করে স্টার্ট করে আমরা ডিফ আবার নিই। আমরা ডিভ নিয়ে এটার ভিতরে আমরা এবার একটা পুরো একটা সেকশন বানাই আগে ডিভ। সো এটার নাম দিলাম ধরেন বক্স 1। এটাকে কপি করে নিই, না দাঁড়া আগে আমি একটা ক্লাস দিই বক্স। ওকে, সেম আগের মতোই আমরা বক্স দিয়ে করব। বক্স 3টা বক্স নিলাম, এটা জাস্ট নাম দিয়ে দিই 2, এটার নাম দিলাম 3। ওকে, হয়ে গেল। না হয়নি, আমরা এখানে একটা ডিভের মধ্যে ক্লাস দিই। আমরা এখানে ক্লাসটা কি দিতে পারি, হ্যাঁ কন্টেইনার, কন্টেইনার হয়ে গেল। তো আমাদের একটা সেকশন রেডি হয়ে গেল। এবার আমরা এটাকে স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য সিম্পল সেম ভাবে
আমরা প্রথমে কন্টেনার, যেহেতু প্রথমে কন্টেনারটাকে স্টাইলিং করি। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স, বর্ডার 2 পিক্সেল, সলিড ব্ল্যাক। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে বক্স নিয়ে। আমরা জাস্ট ডিফল্ট যা যা অ্যাড করতে পারি তা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে যেগুলোকে অ্যাড করতেই হবে, এভাবে ডিজাইন করতে না, ম্যাটার করে আপনি কীভাবে আপনার বক্সটাকে ডিজাইন করতে যাচ্ছেন, ওভাবে আপনি আপনার প্রপার্টিসগুলোকে অ্যাড করেন। যেমন ধরেন আপনার বক্সের মধ্যে যদি টেক্সট থাকে তাহলে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করেন, যদি ফন্ট থাকে তাহলে ফন্ট ব্যবহার করেন। তো আমাদের এখানে টেক্সট আছে, বাট আমি টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে যাচ্ছি না, আমি চাইলে ফন্ট সাইজ, একটা ফন্ট সাইজ দিই 20 পিক্সেল। সো এবার যদি দেখি, এই দেখেন খুব সুন্দরভাবে তিনোটা এভাবে এসে গেল। সো এখানের মধ্যে ডট কন্টেনার, যেটা কন্টেনার হলো যে আপনার ফ্ল্যাক্স কন্টেনার। দেখেন আমি এখানের মধ্যে কন্টেনার, তো কন্টেনারের মধ্যে আমি মূলত ডিসপ্লে ফ্লেক্সটা ব্যবহার করলাম। তো কন্টেনার হলো যে আপনার ফ্লেক্স কন্টেনার, ভেতরে বক্স হলো আপনার ফ্লেক্স আইটেম। তো ডিফল্টভাবে রোয়ে বসবে, তো এটা ডিফল্টভাবে একটা রোয়ের মধ্যেই মূলত এই দুটোটা আপনার কাজ করছে। তো ফ্লোট, ইনলাইন ব্লক এর মতো ব্রেক হবে না, এটা সব আইটেম অটোমেটিকলি ইকুয়াল হাইট পাবে। তো ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে ফ্ল্যাক্স বক্সের পুরো ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি, বুঝছেন? সো আশা করি এটা বুঝতে পেরেছেন যে যখন আপনারা ডিসপ্লে ফ্ল্যাক্স দেবেন তখন আমরা আমাদের এই যে এখানের মধ্যে যা কিছু আছে সবগুলোকে তার ম্যাক্সিমাম লিমিটে ইউজ করতে পারবো বা সেগুলোকে স্টাইলিং করতে পারবো, অর্থাৎ পুরো আমার ডিসপ্লেটা ফ্লেক্সিবল হবে। যেমন দেখেন এটা খুব সুন্দরভাবে এটা হাইট উইথগুলো ফ্লেক্সিবল হচ্ছে। হ্যাঁ, এভাবে একটু করি, হ্যাঁ ঠিক আছে। সেম ভাবে যদি আমরা ফ্লেক্স ডাইরেকশন ব্যবহার করি, ফ্লেক্স ডাইরেকশন কিরকম জিনিস, যেমন দেখেন আমরা ফ্লেক্স ডাইরেকশনটাকে এভাবে বুঝি যে ধরেন আমাদের এখানে কি আছে, হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স, রাইট? তো আমরা ডিসপ্লে ফ্লেক্স থাকবে, আমরা এখানের মধ্যে আরেকটি লাইন অ্যাড করব যেটা হচ্ছে আমাদের ফ্লেক্স ডাইরেকশন। এবং আমি ফ্লেক্স ডাইরেকশন ধরেন কলাম দিলাম, ওকে, সেভ করলাম। এটাকে এভাবে এক্সপ্লেন করি যে ফ্লেক্স আইটেম কোন দিক বরাবর সাজানো হবে সেটা মূলত আমরা ফ্লেক্স ডাইরেকশন দিয়ে সেট করি। এর আগে আমরা ফ্লেক্স দিয়েছিলাম শুধু, যার কারণে আমাদের পুরো লেআউটটা ফ্লেক্সিবল হয়েছিল। বাট আমরা পরবর্তী স্টাইলিং এর জন্য চাইলে আমরা আমাদের এই এলিমেন্টসগুলোর ডাইরেকশন চেঞ্জ করতে পারবো। অর্থাৎ ডিফল্টে, যেমন আমি শুরুর দিকে বললাম যে ডিফল্টে আমাদের ডাইরেকশনগুলো রোতে ছিল, কিন্তু আমি সেটাকে চেঞ্জ করে কলাম করে দিলাম। সো এখানের মধ্যে অনেকগুলো অপশনস আছে, আপনি চাইলে রো দিতে পারেন, রো রিভার্স দিতে পারেন, কলাম দিতে পারেন বা কলাম রিভার্স দিতে পারেন। যেমন আমি এখানের মধ্যে কলাম দিলাম, তো এটা কিরকম দেখা একটু দেখি। দেখছেন খুব সুন্দর, এটা এখন কলামে কনভার্ট হয়ে গেছে। আগে ছিল যে রোতে, অর্থাৎ এক রোতে 3টি বক্স, বাট এখন এক কলামে 3টি বক্স। এভাবে করে বুঝেন, তাহলে এভাবে বুঝতে সহজ হবে। এখন যদি আমরা রো দিতাম তাহলে তা বাম দিক থেকে ডান দিকে যেত, যদি আমরা রো রিভার্স দিতাম তাহলে ডান দিক থেকে বাম দিকে যেত। অর্থাৎ এখানে রো রিভার্স বলতে তো এখানে এই যে ভ্যালুটা, আমরা একটা কলাম দিয়েছি, তো আমরা কলামের জায়গায় যদি রো দিতাম তাহলে আমার কন্টেন্টগুলো বাম দিক থেকে ডান দিকে যেত, কিন্তু যদি আমরা রো রিভার্স দিতাম তাহলে ডান দিক থেকে আবার বাম দিকে যেত। কলাম দেওয়ার কারণে উপরের থেকে নিচে এসে গেছে। যেমন এখানে দেখছেন যে বক্স 1 2 3 এগুলো উপরের দিক থেকে নিচের দিকে স্থানান্তরিত হয়েছে, কিন্তু যদি আমরা কলাম রিভার্স দিতাম তাহলে নিচের থেকে উপরের দিকে যেত। অর্থাৎ যদি আমরা কলাম রিভার্স দিয়ে দেখি, এক্সাম্পলটা দেখেন, এবার আমরা একটা রিফ্রেশ দিই, দেখেন 1 2 3 উপরের দিকে চলে গিয়েছে। সো ফ্লেক্স ডাইরেকশন লেআউটের মূল নিয়ন্ত্রণ কন্ট্রোলটা দেয় আপনাকে, যে আপনি আপনার লেআউটটাকে কিভাবে ম্যানিপুলেট করবেন।
তো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে অনেক দরকার। যেমন আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন, তখন মেন জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা পিসিতে, মোবাইলে এবং ট্যাবলেটসে কীরকম দেখাবে। কারণ মোস্টলি মানুষ ওয়েবসাইটসকে মোবাইল থেকে ভিজিট করে, যেহেতু সবাই এখন মোবাইল ইউজ করে, সবাই পিসি বা ল্যাপটপস নিয়ে থাকে না। সেই ক্ষেত্রে আপনার সাইটটাকে রেসপন্সিভ হতে হবে, তখন সেই ক্ষেত্রে আপনার এই ফ্লেক্স ডাইরেকশনটা ব্যবহার করবে। যেমন ফ্লেক্স ডাইরেকশনের মধ্যে আরেকটি অপশনস আছে, যেমন আমরা এই ডাইরেকশনস বা লেআউটসকে ম্যানিপুলেট করার জন্য, সেটা হচ্ছে আপনার জাস্টিফাই কন্টেন্ট। মেইন অ্যাক্সিস বা মেইন অক্ষে রো হলে হরিজন্টাল, কলাম হলে ভার্টিক্যাল, অর্থাৎ আইটেম কিভাবে অ্যালাইন হবে সেটা ঠিক করে আপনার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে। এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে বুঝাই যে আমাদের এখানে কন্টেনার আছে, আমরা ডিসপ্লে ফ্লেক্স রাখি, জাস্ট আমরা ফ্লেক্স ডাইরেকশনটাকে রিপ্লেস করে দেব আমাদের জাস্টিফাই কন্টেন্ট দিয়ে। তো আমি প্রথমেই যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার স্পেস বিটুইন। সো আমরা এখানের মধ্যে স্পেস বিটুইন দিয়েছি। স্পেস বিটুইন মানে হচ্ছে, এটাকে স্পেস বিটুইন দেওয়ার পর কিরকম দেখাচ্ছে দেখেন, এই দেখছেন একটা ফাঁক। তো দেখে বুঝতেছেন যে দুই প্রান্তে একটা গ্যাপ তৈরি হলো। তো স্পেস বিটুইন মূলত হচ্ছে যে আপনার দুইটা প্রান্তের মধ্যে একটা গ্যাপ তৈরি করা। তো এখানে টোটাল আপনার 6টা ভ্যালু আছে। একটা হচ্ছে আপনার ফ্ল্যাগ স্টার্ট, যেটাকে মূলত ডিফল্ট বলে। তো ডিফল্ট দিলে সেটা বাঁ দিকে থাকবে, অর্থাৎ যদি আমি এখানের মধ্যে আপনার ফ্ল্যাগ স্টার্ট ভ্যালু দিই এবং এখানে আসি, তাহলে দেখেন এটা বাম দিক থেকে যাচ্ছে। সেম ভাবে যদি আমরা এখানের মধ্যে ফ্ল্যাক্স এন্ড দিই, এই এন্ড ফ্ল্যাক্স এন্ড, তাহলে এটা কি হয়, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। জাস্টিফাই কন্টেন্টের বৈশিষ্ট্য। এখন যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, তাহলে এটা সেন্টারে এসে গেল। সেম ভাবে যখন আমরা স্পেস বিটুইন দিলাম, তাহলে দুই প্রান্তে একটা গ্যাপ তৈরি হলো। এখন যদি আমরা স্পেস অ্যারাউন্ড দিই, তাহলে প্রতিটি আইটেমের চারপাশে সমান সংখ্যক গ্যাপ তৈরি হবে। অর্থাৎ ধরেন আমরা যদি স্পেস অ্যারাউন্ড দিই, তাহলে দেখেন এই যে খুব সুন্দরভাবে সেন্টারেও আছে এবং কিন্তু সব দিকে সমান একটা গ্যাপ তৈরি হলো। আর যদি আমরা স্পেস ইভেনলি দিই, তাহলে পুরো জায়গা সমান ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ধরেন আমরা স্পেস ইভেনলি দিলাম, তাহলে দেখেন সমান ভাগে, অর্থাৎ এখানে যতটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, অর্থাৎ জায়গাগুলো সমান ভাগে ভাগ হয়েছে প্রতিটা বক্সকে। তো জাস্টিফাই কন্টেন্ট হলো আপনার মূলত হরিজন্টাল বা ভার্টিক্যালি আপনার কন্টেন্টকে অ্যালাইনমেন্ট করার জন্য। অর্থাৎ ডিফল্ট হচ্ছে আপনার ফ্ল্যাগ স্টার্ট, প্রতিটা সাইডের ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট আপনার ফ্ল্যাগ স্টার্টই থাকে ডিফল্ট। তো স্পেস বিটুইন প্রফেশনাল ন্যাভিগেশন বারে খুব বেশি ব্যবহার করা হয়। আর স্পেস অ্যারাউন্ড যেটা, সেটা মূলত আপনার সব আইটেমের চারপাশে ইকুয়াল গ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। স্পেস ইভেনলি পুরো জায়গায় সমান ভাগে ভাগ করার জন্য। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, রাইট? সো এটা হয়ে গেলো আমাদের জাস্টিফাই। যেমন এর আগের প্রজেক্টে আমরা একটা জিনিস ব্যবহার করেছিলাম, যেটা ছিল আপনার অ্যালাইন্ড আইটেম। তো অনেকে এটা বুঝতে পারে না যে মানে জাস্টিফাই কন্টেন্ট কি কাজে আসে, অ্যালাইন্ড আইটেম কি কাজে আসে। দুটোটা যেহেতু সিমিলার লাগে, বাট সিমিলার হলেও তাদের কাজ আলাদা। যেমন ধরেন আপনার প্যাডিং এবং মার্জিন দেখতে সিমিলার, বাট তাদের কাজ ডিফারেন্ট। ফিল হয় যে তাদের কাজগুলো সিমিলার, বাট কাজ ডিফারেন্ট। যেমন প্যাডিং হচ্ছে ভিতরের দিকে থেকে কিছুটা ব্রিদিং স্পেস, আর মার্জিন হচ্ছে বাইরের দিকে কিছুটা ব্রিদিং স্পেস। আমরা সেটা ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করেছিলাম। সো এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করব, সেম আগের মতো আমরা জাস্ট জাস্টিফাই কন্টেন্টটাকে রিপ্লেস করে অ্যালাইন্ড আইটেম ব্যবহার করব। ওকে, সো অ্যালাইন্ড আইটেম হচ্ছে ক্রস এক্স, অর্থাৎ কোনাকুনি অক্ষে রো হলে ভার্টিক্যাল হবে এবং কলাম হলে হরিজন্টাল হবে। অর্থাৎ আইটেম কিভাবে অ্যালাইন্ড হবে সেটাকে ডিসাইড করা হয়। সো এখানের মধ্যে টোটাল আপনার আগেরটার মতোই কিছু ভ্যালুস আছে, যেটা মূলত 5টা। সো এটাকে আমরা এভাবে করেই এক্সপ্লেন করেই বুঝাই। আমরা এখানের মধ্যে একটা হাইট দিই, কারণ এই ক্ষেত্রে আমাদের একটা
আমাদের একটা হাইট দরকার, তো আমি 200 পিক্সেলের একটা সিম্পল হাইট নিলাম। সো আমরা অ্যালাইন্ড আইটেম প্রথমে ডিফল্ট দিই, যেটা হচ্ছে আমরা যেটা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে সেন্টার। এখন গিয়ে দেখেন সবগুলো আমাদের সেন্টারে এসে গেল। সেমভাবে আমরা যদি এখানের মধ্যে স্ট্রেচ দিই, আমি এক্সপ্লেন করছি আপনাকে। আমরা ধরেন স্ট্রেচ দিলাম, টান টান হয়ে গেল। সো স্ট্রেচ মানে ডিফল্ট হাইট ফিল করার জন্য, অর্থাৎ এই যে এখানে মধ্যে একটা খালি জায়গা আছে আপনার, এই খালি জায়গাটাকে ফিল করার জন্য আপনার কন্টেনারগুলো বা বক্সগুলো মানে টান টান হয়ে থাকবে। সে জায়গায় যদি আমরা ফ্ল্যাক্স স্টার দিই তাহলে সেটা উপরের দিকে অ্যালাইন্ড হবে। যেমন এর জাস্টিফাই কন্টেন্টেরই মতো যদি আমরা এখানে ফ্ল্যাক্স স্টার দিই সেম ভ্যালু, তাহলে এই উপরের দিকে যাবে। আর যদি ফ্লেক্স এন্ড দিই তাহলে সেটা নিচের দিকে আসবে। যেখানে আগে জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে সেটা ডান বাম করতো, এখানে এটা উপর নিচ কাজ করবে আইটেমসগুলো, মূলত এটাই। সেম ভাবে যদি আমরা সেন্টারে দিই তাহলে সবকিছু মাঝখানে এসে যাবে। আর যদি বেস লাইন দিই তাহলে ধরেন কি হয়, এটা নিজেরাই দেখেন যে আমরা যদি বেস লাইন দিই, তাহলে টেক্সটের বেস লাইনে এটা অ্যালাইন হবে। যেহেতু আমার টেক্সটগুলো একটু উপরের দিকে আছে সেই হিসেবে এটা টেক্সটের বেস লাইন বরাবরই মূলত আপনার অ্যালাইন্ড হয়েছে। সো অ্যালাইন্ড আইটেম ভার্টিক্যাল বা হরিজন্টালে অ্যালাইন কন্ট্রোল করতে দেয়। ন্যাভিগেশন বার, কার্ড ডিজাইন, ব্যানারের সেন্টাইন, ব্যানারগুলোর সেন্টার অ্যালাইনমেন্ট সবখানে এটা বেশি ব্যবহার করা হয়। ডিফল্ট স্ট্রেচ হলে সব আইটেম সমান হাইট পায়। অর্থাৎ যদি আমরা এখানে বেস লাইনের জায়গায় স্ট্রেচ দিয়ে দিতাম তাহলে সব আইটেমই সমান হাইটের হতো, অর্থাৎ এখানে কোনোটা উপর কোনোটা নিচে ওরকম হতো না। সেন্টার দিলে সব এলিমেন্ট কন্টেনারের মাঝখানে চলে আসবে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাক্স র্যাপ। অর্থাৎ এটাকে এভাবে বুঝেন যে আমরা সেম জিনিসগুলোই রাখবো, জাস্ট অ্যালাইন্ড আইটেমের জায়গায় আমরা এখানে ফ্ল্যাক্স র্যাপ ব্যবহার করব। ফ্ল্যাক্স র্যাপ, ওকে। সো ফ্ল্যাক্স র্যাপের মধ্যেই অনেকগুলো ভ্যালু আছে আপনার, তো আমরা হাইট আর লাগছে না, আমরা হাইটটাকে বাদ করে দিলাম। সো ফ্ল্যাক্স র্যাপ হলো ডিফল্টভাবে ফ্ল্যাক্স আইটেম এক লাইনে ফিট হওয়াই চেষ্টা করে যদি ফ্ল্যাক্স র্যাপ ব্যবহার করি। যদি ফিট না হয় তারা শ্রিঙ্ক হয়ে যায়। ফ্ল্যাক্স র্যাপ দিলে মাল্টিপল লাইনে যেতে পারবে। যেমন জেনারেলি আগে কি হতো, আমাদের কন্টেন্টসগুলো যদি কন্টেনারের মধ্যে সেট না হতে পারে তাহলে সেগুলো হয়তো শ্রিঙ্ক হয়ে যেত, আর নয়তো ওগুলো ইয়ার বাইরে যেত গিয়ে। বাট এখন যদি আমরা ফ্ল্যাক্স র্যাপ ব্যবহার করি সেটা মাল্টিপল লাইনে যেতে পারবে। তো ফ্ল্যাক্স র্যাপ তিনটা প্রপার্টি আছে, একটা হচ্ছে নো র্যাপ, একটা হচ্ছে র্যাপ, আর একটা হচ্ছে র্যাপ রিভার্স। নো র্যাপ ডিফল্ট, র্যাপ মানে হচ্ছে আইটেম পরের লাইনে যাবে, আর র্যাপ রিভার্স উল্টোভাবে পরের লাইনে যাবে। সো এটাকে আমরা এভাবে করি, বাকি সব কিছু সেম রাখি। আমরা এখানে প্রথম যে ভ্যালু দিই আপনার নো র্যাপ, দেখেন এখানে ফিক্সড। এখন যদি আমরা র্যাপ দিই, এই পরের লাইনে গেল গিয়ে, দেখছেন পরের লাইনে যেতে পারলো। সেমভাবে আমরা এটাকে আর একটু বাড়াই, না আর বাড়ছে না, কত ও একদম 500 গেছে গিয়ে, এভাবে র্যাপ হয়ে গেল। এটা হচ্ছে আপনার র্যাপের অপশন। এখন যদি আমরা এখানের মধ্যে র্যাপ রিভার্স দিই তাহলে এটা উল্টোভাবে হবে, অর্থাৎ 3 2 1 ওভাবে হচ্ছে। ফ্ল্যাক্স র্যাপ রেসপন্সিভ ডিজাইনে অনেক ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনারা হয়তো খেয়াল আছে এই টাইপের জিনিসটা আপনারা হয়তো ম্যানুসের ক্ষেত্রে দেখেছেন, যে মানে হেডারের মধ্যে ম্যানুসগুলো সবসময় এক লাইনে দেখাচ্ছে কিন্তু যখন মোবাইলে যাচ্ছে সেগুলো একটা নিচে একটা ওভাবে দেখাচ্ছে। সেই ক্ষেত্রে ফ্ল্যাক্স র্যাপটা ব্যবহার করা হয়। আইটেম এক লাইনে না ফিট হলে র্যাপ দিয়ে আমরা সেটাকে মাল্টিপল রোতে কনভার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি। রেসপন্সিভ গ্যালারি, কার্ড লেআউট
ইমেজ গ্রিড, এগুলোর ক্ষেত্রে মূলত আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেটা আমাদের শিখবো সেটা হচ্ছে অ্যালাইনড কন্টেন্ট। একাধিক রো থাকলে সেই রো কিভাবে একে অপরের সাথে অ্যালাইনড হবে সেটা মূলত আমরা অ্যালাইনড রো দিয়ে ডিফাইন করি। সো অ্যালাইনড রোর মধ্যে আপনার টোটাল 6টা অপশনস আছে। যেমন এখানের মধ্যে আমরা ফ্লেক্স র্যাপটা রাখবো। জাস্ট আমরা এখানের মধ্যে আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে আমাদের অ্যালাইনড রো, অ্যালাইনড কন্টেন্টস। সো অ্যালাইন কন্টেন্টের ভ্যালুগুলো কিছুটা সিমিলার, যে একাধিক রো থাকলে সেই রো কিভাবে অ্যালাইন হবে সেটা মূলত আপনার অ্যালাইন কন্টেন্ট দিয়ে আমরা ডিফাইন করি। যেমন সিমিলারভাবে এখানে ভ্যালুগুলো কিছুটা সিমিলার, যদি আমরা এখানে ফ্ল্যাগ স্টার্ট দিই আপনার, তাহলে সো আমরা এখানের মধ্যে স্পেস অ্যারাউন্ড দিই শুরুর দিকে ডিফল্টটা, কিছুটা জায়গা তৈরি হলো, সেটাকে আমরা এভাবে বুঝতে পারবো। সো এখানের মধ্যে আরেকটি আছে আপনার ফ্ল্যাক্স অ্যান্ড সেন্টার স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড স্ট্রেস সিমিলার। অ্যালাইন কন্টেন্ট তখনই কাজ করবে যখন মাল্টিপল লাইন থাকে। তো এখানে ক্ষেত্রে আমরা অত কিছু লাইন অ্যাডস করিনি সেই জন্য। তো এটা পুরো রোকে কন্ট্রোল করে, শুধু সিঙ্গেল আইটেমই নয়। তো গ্যালারি, কার্ড সিস্টেম, এগুলোর ক্ষেত্রে আমরা মূলত এটাকে ব্যবহার করতে পারি অ্যালাইন কন্টেন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্টসগুলো কীভাবে অ্যালাইনড হবে। তো এর আগের প্রপার্টিসগুলো আমরা বলেছিলাম যে ফ্ল্যাগ স্টার্ট হইলে ডান থেকে বাম, বা ফ্ল্যাক্স এন্ড হলে কীরকম হয়, সেন্টার হলে কীরকম হয়, স্পেস বিটুইন হলে, স্পেস অ্যারাউন্ড স্ট্রেচ, ওগুলো কীভাবে কাজ করে এটা আমি এর আগেই বলে দিলাম। তো এটাও সেমই। এছাড়া আমরা যদি চাই আমাদের ফ্ল্যাক্স আইটেম কন্টেনার কন্ট্রোল করার জন্য, মানে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করার জন্য আমরা 3টা ভ্যালু ব্যবহার করতে পারি, যেগুলোকে মূলত আমরা এই প্রপার্টিস ব্যবহার করতে পারি, যেগুলো হচ্ছে আপনার ফ্ল্যাক্স গ্রো, ফ্ল্যাক্স শ্রিঙ্ক, ফ্ল্যাক্স বেসিক। যেমন ফ্ল্যাক্স গ্রো ব্যবহার করলে কতটুকু স্পেস বেশি নেবে, ফ্ল্যাক্স শ্রিঙ্ক ব্যবহার করলে কতটুকু স্পেস কম নেবে, ফ্ল্যাক্স বেসিক বেসিক ব্যবহার করলে এলিমেন্টের ইনিশিয়াল সাইজ কীরকম হবে, সেগুলো আমরা এখান দিয়ে করতে পারি। যেমন ধরেন আমাদের এখানে 3টা বক্স আছে, আমরা এটাকে এভাবে করে দিই বক্স 1, বক্স 2, বক্স 3। আমরা বাকি সব কিছু সেম থাকুক, আমরা জাস্ট এটাকে বক্স 1 করে দিই। বাদ আমরা কি দিতে পারি, হ্যাঁ আমরা এখানে লিখতে পারি ফ্ল্যাক্স গ্রো 1। ওকে, সেভ করি। এই দেখেন একরকম। সেমভাবে আমরা যদি চাই, একটু কপি করে নিই, জাস্ট আমরা এখানে ফ্ল্যাক্স গ্রো 1, 2 এভাবে দিয়েছি। সুন্দরভাবে আমরা এটাকে করতে পারছি। ফ্ল্যাক্স গ্রো রেসপন্সিভ নেভিগেশন বার বা সাইড বারের দরকার হয়। শ্রিঙ্ক হলে ছোট স্ক্রিনে আইটেম ছোট হয়ে যায়। সেমভাবে ফ্ল্যাক্স বেসিক এলিমেন্টের প্রাথমিক আকার কন্ট্রোল করে। সো এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা এটাকে আরেকটু অ্যাডভান্সভাবে শিখাবো। সো একটা উপসংহার দিয়ে দিই। তো আজকে আমরা মূলত ফ্ল্যাক্স বক্স মডার্ন সিএসএস লেআউটগুলো সম্পর্কে জানলাম, যেখানের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাক্স, কন্টেনারের জন্য ডিসপ্লে ডাইরেকশন, রো কলাম কন্ট্রোল করার জন্য জাস্টিফাই কন্টেন্ট, মেন অক্ষের অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য, তারপরে অ্যালাইন্ড আইটেম ক্রস, অর্থাৎ ক্রস অক্ষের অ্যালাইনমেন্টগুলোকে চেঞ্জ করার জন্য, ফ্ল্যাক্স র্যাপ মাল্টিপল রো এর জন্য, অ্যালাইন কন্টেন্ট মাল্টিপল রো অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য, গ্রো, শ্রিঙ্ক, বেসিক ইন্ডিভিজুয়ালি আইটেমসগুলোকে কন্ট্রোল করার জন্য, সেগুলো আমরা শিখলাম। তো এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে জিজ্ঞেস করিয়ে, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসটার মধ্যে আপনাদেরকে এটা এক্সপ্লেন করার জন্য।
সো আজকের ক্লাসটা এতটুকুই, এবং আমরা দেখি একটা আপনাদের যেহেতু সিএসএস ক্লাস শেষ হচ্ছে, আমরা এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে একটা সুন্দর প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। সেটা আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, আপনারা নিজেদের মতো ডাউনলোড করে সেটাকে এডিট করতে পারবেন।